প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নিয়োগ অন্তর্বর্তী সরকারের সিগনেচার স্টেটমেন্ট বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিচারপতিদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা বিচার বিভাগকে বলেন, বিচার বিভাগের জন্য এসব ভালো কিছু না। তিনি আরও বলেন, আপনারা কোনো দলীয় মনোভাব রাখবেন না, আপনার বিবেকের সঙ্গে কথা বলেন, কারোর সঙ্গে অবিচার করবেন না। নিম্ন আদালতে যারা আছেন আপনারা মানুষকে যতটুকু সম্ভব হয়রানি মুক্ত রাখবেন। এই সময় পাবলিক ট্রান্সপোর্ট প্রসঙ্গ কথা বলেন আসিফ নজরুল। বলেন, গরিব দেশে সবচেয়ে বেশি থাকবে পাবলিক ট্রান্সপোর্ট। এখন যারা ব্যক্তিগত গাড়ি পাচ্ছে আমি তা সমর্থন করি না। আমি নিজেও গাড়ি চাইনি। নিরাপত্তার কথা বিবেচনায় গাড়িতে চড়তে আমাকে বাধ্য করা হয়েছে। আর বিচার বিভাগের সংস্কারের বিষয়ে আপনারা জানেন, আমাদের এখানে অত্যন্ত সুযোগ্য একজন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, ওনার নেতৃত্বে একটা কমিশন হয়েছে। আমরা তবুও আমাদের সরকারের কিছু কিছু চিন্তা আছে, বলে যায়, আপনাদের সাথেও মিলে যায়। এটা হচ্ছে ডিজিটালাইজড জুডিশিয়াল সিস্টেম করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন, দিস আর মাস্ট। তারপর ফরেনসিক সাপোর্ট বাড়াতে হবে। আমাদের ফরেনসিক ক্যাপাবিলিটি খুবই সীমাবদ্ধতা আছে। অ্যাটর্নি জেনারেল আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের দর্শকরা এখনও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন। সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিগত দেড় দশকে গুম খুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। অ্যাটর্নি জেনারেল বলেন, দুর্নীতি বিচার বিভাগের অন্যতম চ্যালেঞ্জ। এই দুর্নীতি বৃত্তিকও হতে পারে। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে, রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। বিচার বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি, বা যা অর্থনৈতিক কিংবা বুদ্ধিভিত্তিক দুর্নীতি হতে পারে। জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ যে কোনো ধরনের দুর্নীতি কিংবা সিন্ডিকেট মুক্ত থাক। দুর্নীতির প্রচলিত ধারণায় অর্থনৈতিক লেনদেনকে বুঝালেও বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ, ক্যান্সারের চেয়েও মরণঘাতী, যা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, যার ফলশ্রুতিতে আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়, আমাদের মাননীয় প্রধান বিচারপতির বাসভবন আক্রান্ত হয়েছে। সুতরাং শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব এবং বড় চ্যালেঞ্জ বলে আমি বিশ্বাস করি। খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের প্রভাবে উত্তপ্ত হয়েছে রাঙামাটিও। এসব এলাকার পরিস্থিতি পরিদর্শনে খাগড়াছড়ি ও রাঙামাটি গিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তারা রওনা করেন। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিনিধি দলে থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ এবং প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ। বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। 18 সেপ্টেম্বর জনৈক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তীকালে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অথবা পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা সত্য নয়। কোথাও ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি। সকালে ছাগলনাইয়ার আন্ধারমানিক এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, কোথাও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন এই সমস্যা রয়েছে। তিনি বলেন, দেশকে অশান্ত করার জন্য একটি মহল চেষ্টা করছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে। ফেনীতে বন্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বন্যার স্থায়ী সমাধান করতে হবে। প্রতি বছর বন্যার সম্ভাবনা থাকে, কিভাবে ক্ষতি কমিয়ে আনা যায় এই কারণে বাঁধগুলো স্থায়ীভাবে করার এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। সো এই বিষয়টি আসলে সত্য নয় এবং ইন্টারনেট বন্ধের বিষয় বা এই ধরনের সমস্যা কিছু সরাসরি সেখানে যারা আছে জেলা প্রশাসক আছে তাদের সাথে আমি কথা বলেছি এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা বলবো যে আপনারা
যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা যোগাযোগ করে জেনে নেবেন এবং আমরা এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি, এটাও আমার অনুরোধ থাকে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এ পর্যন্ত শহীদ হওয়া 1423 জনের নামে তালিকা পেয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারিকুল ইসলাম। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত ও শহীদদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে দেয়া এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তবে এই সংখ্যা আরও কমতে বা বাড়তে পারে বলেও জানান উপকমিটির এই সদস্য সচিব। তিনি বলেন, গত 1 মাস ধরে নানানভাবে যাচাই বাছাইয়ের পর পাওয়া সবশেষ তথ্য মতে আহত পাওয়া গেছে 22,000। চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তির সংখ্যা 587। আন্দোলনের চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে 685 জন। তার মধ্যে 92 জন ব্যক্তির 2 চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও সরকার আলাদা আলাদাভাবে শহীদ ও আহতদেরকে ভাতা বা অনুদান প্রদান করবে বলেও জানান তিনি। নির্মাণের 5 বছর পরেও চালু হয়নি জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য শোধনাগার। শহর পরিচ্ছন্ন রাখতে আধুনিক পয়ঃবর্জ্য শোধনাগারটি চালু না হওয়ায় পৌর সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন স্থানীয়রা। তদন্ত করে চালুর দাবি জানান তারা। দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন পৌর সংশ্লিষ্টরা। জয়পুরহাট প্রতিনিধি বিপুল কুমার সরকারের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কবল। জয়পুরহাট পৌরসভার হিচমি করই কাদিরপুর এলাকার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার ও 3টি পাবলিক টয়লেটের কাজ শুরু হয় 2018 সালের 10 আগস্ট। 5,71,80,100 টাকা ব্যয়ে 2019 সালের 10 আগস্ট নির্মাণ সম্পন্ন করার পর প্রকল্প সংশ্লিষ্টরা পৌরসভাকে বুঝিয়ে দেয়। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের পর থেকে প্রকল্পের কার্যক্রম দৃশ্যমান দেখতে পাওয়া যায়নি। এছাড়াও জমি ক্রয়েও রয়েছে নানা অভিযোগ। তাই স্থাপনাটি চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত চালু করার দাবি জানিয়েছেন। ভূতের অবস্থায় পড়ে আছে, এটা সরকারের নেক নজর চাচ্ছি। অবশ্যই এটা আপনারা সরকার দেখবেন যাতে চালু খুব তাড়াতাড়ি চালু হয়। পৌরসভার মেয়র এটা করেছে, করার পর এখনো পড়ে আছে, কিন্তু লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে কোনো যন্ত্রপাতিও ফেলায়নি, কোনো উদ্বোধনও করেনি। অতি তাড়াতাড়ি চালু হলে আমাদের সকলের উপকার হবে, এই এলাকার অত্র এলাকার সকলের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কবে এই প্রকল্প চালু হবে জানেন না পৌরসভা কর্তৃপক্ষ। কবে কার্যক্রম শুরু হবে সেই ক্ষেত্রে আমাদের পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলতে পারবে। আমাদের তারাই যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা এখানে কার্যক্রম পরিচালনা করে থাকি। পৌর প্রকৌশলী জানিয়েছেন 3টির মধ্যে একটি কার্যক্রম চলছে, বাকিগুলো দ্রুত চালু করার আশ্বাস দিয়েছেন তিনি। 11/10/2018 কাজ সমাপ্তির তারিখ 10/8/2019। কাজ চুক্তি মূল্য 5,71,80,100 টাকা। এই প্রকল্পের অধীনে আমরা 3টি কাজ করেছি। একটা হলো স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ, একটা হলো পয়ঃবর্জ্য শোধনাগার নির্মাণ এবং 3টি পাবলিক টয়লেট স্থাপন। বর্জ্য শোধনাগারটি দ্রুত চালু করার আশ্বাস দিয়েছেন পৌরসভার প্যানেল মেয়রও। এতদিন থেকে যে কেন ল্যান্ডফিল ব্যবহার করা হয়নি বা হচ্ছে না, এই ব্যাপারে আমাদেরকে নিয়ে কোনো আলাপ আলোচনা, কোনো মিটিং কিছুই করা হয়নি, বা কবে করা হবে এরকম আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। শহরের পরিবেশ সুষ্ঠু রক্ষার্থে নির্মিত স্থাপনাটি অযত্ন অবহেলায় ফেলে না রেখে দ্রুত চালু করার জরুরি মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। মাদারীপুরে সরকারি এতিমখানায় দেওয়া হয় নিম্নমানের খাবার, প্রতিবাদ করলে করা হয় শারীরিক ও মানসিক নির্যাতন, এমন অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী 60 জন শিশু ভর্তি থাকার কথা থাকলেও বাস্তবে নেই তার অর্ধেকও। পাশাপাশি অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে 15 বছর ধরে একই ঠিকাদারের মাধ্যমে খাবার সরবরাহেরও অভিযোগ রয়েছে। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শামস উচ্ছ্বাস। অত্যাচার, নির্যাতন আর নিম্নমানের খাবার দিয়ে আবাসিক হোস্টেল ছাড়তে জিনিসপত্র নিয়ে একের পর এক বেরিয়ে আসছে এতিম শিশুরা। তাদের ফেরাতে গেলে তোপের মুখে পড়ে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 2004 সালে 100 এতিম শিশুর থাকার জন্য মাদারীপুর মধ্য খাগড়ি এলাকায় গড়ে ওঠে মাদারীপুর সরকারি শিশু পরিবার। কাগজে কলমে 60 জন ভর্তি দেখানো হলেও বাস্তবে রয়েছে মাত্র 27 জন। এসব এতিমদের জন্য সপ্তাহে 2 দিন মাংসসহ প্রতিদিনের খাবারে আমিষ বরাদ্দ করা হয়। এতিমখানার ফ্রিজে মাছ মাংস থাকলেও তা জোটে না অসহায়দের। দেয়া হয় পচা ও নিম্নমানের খাবার। জামা কাপড় হলো একটা ছিঁড়ে গেলে ওইটা দিতে গেলে আবার একজন স্যার ছিল, সে বলতো যে এটা দেব না, তারপর মারধর করে পাঠাই দিত। আমরা অফিসে কিছু ব্যাগ, জুতা, এই যে শার্ট কি কিছু চাইতে গেলাম আমাদের থাবুর দেওয়া পাঠিয়ে দিত। মাঝে গরু প্রসবী চলাম,
আর মাছ পচা গেছিল, আবার ডিমও পচা হয়েছিল। পোলাওয়ান খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ছিল, তাদের হাসপাতাল নেওয়া লাগছে, তাদের জন্য আমরা আন্দোলনটা করছিলাম। এতিম শিশুর জন্য জনপ্রতি মাসে বরাদ্দ খাবার বাবদ ৩,০০০ টাকা, শিক্ষা সামগ্রী ৩৫০ টাকা, পোশাক ৩০০ টাকা, প্রসাধনী ৩৫০ টাকা, চিকিৎসা ১০০ টাকা। এসব বরাদ্দ থাকলেও তার অর্থ চলে যায় দুর্নীতিবাজদের পকেটে। আমরা এই জায়গায় আগে ভালো খাওয়ান পাইতাম, কিন্তু হপায় থেকে গরু গোশত দেয় না। আগে দিত কিন্তু হপায় দিত না। আগের বড়রা থাকতে অনেক খাবার পাইতাম, গরু, মাছ ভাজার তেল সবকিছু পাইতাম। এখন আমরা ঠিকভাবে ওইগুলো পাই না। রোদের ভিতরে এতটুকু একটু পাতা টোহায় আমাদের রোদের ভিতরে মাথা ঘুরায় পরে। এতিমখানার খাবার, চিকিৎসা সামগ্রী, পোশাক সহ বিভিন্ন সরঞ্জামাদি দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে উত্তম কুমার পোদ্দার ও ভরতচন্দ্র ঘোষ নামে 2 ঠিকাদার প্রতিষ্ঠান। ঠিকাদারদের সাথে যোগসাজশ করে এসব অনিয়ম করে আসছে এতিমখানার কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে জানতে চাইলে দায়সারা উত্তর দেন এতিমখানা কর্তৃপক্ষ। না, আমি কখনোই নিম্নমানের কোনো পোশাক আমি এই জায়গায় ব্যবহার করি। আমি জিন্সের প্যান্ট, শার্ট আমি তাদেরকে চয়েস করি। ডিডি আছে, এডি আছে, সুপার আছে, তারা নমুনা দেখে আমাদেরকে বাছাই করে তারপর আমার মাল নেয়। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেইগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরজমিনে তদন্ত করে, সরজমিনে পরিদর্শন করে আমাদেরকে কড়া বার্তা দিয়ে গিয়েছে এবং ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশও করা হয়েছে। এরই মধ্যে তদন্ত করে অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করেছে জেলা সমাজসেবা অফিস। এই বিষয়ে ছেলেদের জবানের প্রেক্ষিতে আমরা গত 9 তারিখে এটার পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা অলরেডি হেড অফিসে দিয়েছি। এই অ্যাকশনটা এখনো পর্যন্ত এটা হয় নাই, হয়ে যায় এবং 4 জন বদলি হয়ে যায় বা তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলছি, যেটা নেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে এতিম শিশুদের অমানবিক নির্যাতন করা হলেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা। ফলে এখানকার অনিয়ম যেন এখন নিয়মে পরিণত হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ধ্বংসের মুখে রাজা শিবচন্দ্র রায় ও দেবী চৌধুরানীর আত্মত্যাগের সাক্ষী ইটাকুমারী জমিদার বাড়ি। অযত্ন অবহেলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত হয়েছে ঐতিহাসিক বাড়িটি। সম্প্রতি জমিদার বাড়িটি পরিচ্ছন্ন করেছেন শিক্ষার্থী ও প্রশাসন। তবে ঐতিহাসিক পুরাকীর্তি স্বীকৃতি দাবি করেছে স্থানীয়রা। পীরগাছা প্রতিনিধি খুরশিদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। উত্তরবঙ্গের রাজনৈতিক ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ইটাকুমারী জমিদার বাড়ি এখন ধ্বংসের মুখে। রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিচিহ্ন হিসেবে আজও দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি। এক সময়ের প্রজা বিদ্রোহের সূতিকাগার জমিদার বাড়িটি অযত্ন অবহেলায় পরিণত হয়েছিল ভুতুড়ে বাড়িতে। সম্প্রতি প্রশাসনের সহযোগিতায় জমিদার বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করেছে স্থানীয় শিক্ষার্থীরা। স্মৃতি বিজড়িত স্থান ইটাকুমারী রাজবাড়ি, এটাকে আমরা পরিষ্কারের একটা অভিযান নিয়েছি। আমরা চাই এই রাজবাড়িটিকে তার আগের গৌরব ফেরত দিতে। বর্তমান তরুণ সমাজের কাছে আমরা এটা পরিষ্কার করে তাদের কাছে পরিচিত লাভ করতে চাই। বাংলাদেশ থেকে এ প্রান্তে ও প্রান্তে থেকে যে পীরগাছা যেন সবার কাছে একটা ফুটে ওঠে, এমন কিছু একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ছাত্ররা উদ্যোগ নিয়েছে, আমরা খুব খুশি। ব্রিটিশদের বিপক্ষে লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছিলেন এই অঞ্চলের দেবী চৌধুরানী। তাকে স্মরণ করে প্রতি বছর নাপাইন্ডির মেলা বসে। তার স্মৃতি বিজড়িত স্থান এই ইটাকুমারী জমিদার বাড়ি সংরক্ষণ করে জাদুঘর বা পর্যটন কেন্দ্র নির্মিত হলে এখানকার ইতিহাস মানুষের মধ্যে ছড়িয়ে যাবে বলে মনে করেন তরুণেরা। ইউনুস স্যারের সাথে কথা বলছি, ইউনুস স্যার যথেষ্ট আন্তরিক। তিনি আমাদেরকে বলেছে যে শুধু এটি নয়, পরবর্তীতে পীরগাছা উপজেলার যে দর্শনীয় যে স্থানগুলো আছে, স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এগুলার ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের সাথে কাজ করবেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং পর্যটন মন্ত্রণালয়ে প্রজন্ম বিভাগের পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করব এবং সেখানে আমরা দাবি উঠাবো যে এটাকে যেন কৃষক প্রজা বিদ্রোহের একটা জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়। ইটাকুমারী জমিদার বাড়ি রক্ষার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পীরগাছা থানা। আমরা এইসব মাদকদ্রব্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ে কাজ করে, আমরা সচেষ্ট থাকব। এ বিষয়ে আমাদের বিড অফিসারদেরকেও আমরা অ্যালার্ট রাখবো যাতে এখানে মাদকের আঁকড়া না বসে। জমিদার বাড়ির মালিকানা ব্যক্তিগত নামে থাকায় এ নিয়ে মামলা চলমান রয়েছে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মামলার রায় সরকারের পক্ষে আসলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নামে বাড়িটির উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা প্রাইভেট দেবত্বর একটা হয়েছে, রেকর্ড হয়েছে, তো সেই জন্য এটা যার দখলে এখন আছে এটি তার দায়িত্ব এটাকে রক্ষণাবেক্ষণ করা। সরকার চেষ্টা করছে সরকার আওতায় নিয়ে আসার, তখন এটি রক্ষণাবেক্ষণের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব। ইটাকুমারী জমিদার বাড়িটিকে পুরাকীর্তি হিসেবে স্বীকৃতি এবং জাদুঘর হিসেবে গড়ে তোলার দাবি জানান স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বর্ষণে তলিয়ে গেছে মাগুরা জেলার বিভিন্ন এলাকা। এতে মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি সহ জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্টে বিস্তারিত। 3 দিনের টানা বর্ষণে প্লাবিত হয়েছে মাগুরায় বিভিন্ন অঞ্চল। আমন ক্ষেতের পাশাপাশি মাছের ঘের ও পুকুর ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে অনেকে। একই সঙ্গে জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন হাজারো মানুষ। কৃষকরা জানান, অধিকাংশ আমন ধানের মাঠ পানির নিচে তলিয়ে যাওয়ায় যে সার কীটনাশক জমিতে দেওয়া হয়েছিল তার কাজে আসবে না, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সার শপথ দিছি, সে সার শপথ তো কিছুই থাকলো না, ক্ষতিগ্রস্ত আমরা। ধান পান তোলায় গেছে, অপরিমাণ বৃষ্টি, যে পরিমাণ সার ওষুধ যা দিছি তাতে আমার নাই, শেষ। আর্থিকভাবে বিশাল আমরা একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন কি করি তাই তো নিজেরাই বুঝে কুলোতে পারতেছি না। মাছের ঘের ভেসে যাওয়ায় ক্ষতি নিয়ে শঙ্কায় মৎস্যচাষীরা। সামনের দিনগুলোতে ক্ষতি পুষিয়ে নিতে সহযোগিতা চায় তারা। এলাকায় পুকুর টুকুর ঘেরটে সব তলায় চলে গেছে, গ্রামঘাটের পুকুর বহুত তলাইছে, অনেকগুলো ঘের তলাইছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক জায়গায় ধানের জমি তলিয়ে গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। পানি নিষ্কাশনের জন্য কিভাবে কি করা যায় আমরা কৃষকদের সাথে কথা বলছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। যদি 2-1 দিনের মধ্যে বৃষ্টিপাত না হয় তাহলে বেশিরভাগ জায়গার পানি নদী বা খালে নেমে যাবে। আশা করা যায় যে ফসলের তেমন কোনো ক্ষতি হবে না। টানা বর্ষণে একাধিক কৃষকের আমন ক্ষেত সহ তলিয়ে গেছে মাছের ঘের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা।